হ্যালো ভিউয়ার্স, ভারতবর্ষের সর্বকালের সর্ববৃহৎ সাম্রাজ্য তথা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ইতিহাসে তিনিই প্রথম ব্যক্তি যিনি ভারত উপমহাদেশের সর্ববৃহৎ অংশকে একক রাজ্যের অধীনে নিয়ে এসেছিলেন। তামিল ও কলিঙ্গ ব্যতীত উপমহাদেশের প্রায় পুরোটাই দখলে নিয়েছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এই চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র হলেন সম্রাট অশোক। তিনি ছিলেন ইতিহাসের এক আদর্শ শাসক, যদিও তার জীবনের প্রথম পর্যায়টি সম্পূর্ণ উল্টো তথ্য দেয়। সে পর্যায়ে তার নৃশংসতা ছিল উদাহরণ দেওয়ার মতো। ইতিহাস সাক্ষী তার জীবনের দ্বিতীয় পর্যায়ের কাজগুলো মহত্বের উদাহরণ দেওয়ার মতোই। রাজত্বের প্রথম ৮ বছর অশোকের নৃশংসতার দরুন তার প্রচলিত নাম হয়েছিল চণ্ডাশোক, যার অর্থ হল নৃশংস অশোক। কলিঙ্গের যুদ্ধের পর সহনশীল মনোভাব নিয়ে অশোক যখন রাজ্য পরিচালনা শুরু করেন, তার নাম তখন চণ্ডাশোক থেকে পাল্টে প্রচলিত হয় ধর্মাশোক, যার অর্থ হল ধার্মিক অশোক। চলুন আজকের এই ভিডিওতে সম্রাট অশোকের আদ্যোপান্ত জেনে নেওয়া যাক। দ্বিতীয় মৌর্য সম্রাট বিন্দুসার ও মহারানী ধর্ম এর ঘরে খ্রিস্টপূর্ব ৩০৪ অব্দে জন্ম নিয়েছিলেন অশোক। পাটালিপুত্র নামক স্থানে তার জন্ম হয়েছিল। শৈশব থেকেই অশোক ছিলেন অত্যন্ত একরোখা, জেদি আর নিষ্ঠুর প্রকৃতির। তার সবচেয়ে পছন্দের কাজই ছিল প্রাণী শিকার করা। কথিত আছে যে অশোক একবার এক সিংহকে হত্যা করেছিলেন শুধুমাত্র একটি লাঠি দিয়ে। অশোকের আপন ছোট ভাই ছিল শুধু একজন, বাকিরা সবাই ছিল সৎ ভাই। অশোক যখন সেনাপ্রধান হিসাবে একের পর এক বিজয় লাভ করছিলেন, তখন সুসীমা নামের তার এক সৎ ভাইয়ের মনে সংশয় তৈরি হয় যে এভাবে চলতে থাকলে সিংহাসনে অশোকই বসবেন শেষ পর্যন্ত। সেই সময় সুসীমার সিংহাসনে আরোহণের সম্ভাবনা ছিল বেশি, কেননা বিন্দুসারের প্রিয় পুত্র ছিল সে। বিন্দুসার সবসময় চাইতেন তার বড় ছেলে সুসীমাই সিংহাসনে বসুক। তক্ষশিলা নামক এক জায়গায় বিদ্রোহের সৃষ্টি হলে সুসীমা তার বাবা বিন্দুসারের কাছে প্রস্তাব রাখেন যে এই বিদ্রোহ দমন করা কেবল অশোকের পক্ষেই সম্ভব। অশোক বিদ্রোহ সহজে দমন করতে পারবেন না, এমনটাই ভেবেছিলেন সুসীমা। এদিকে বিন্দুসার সুসীমার কথা মতো অশোককেই দায়িত্ব দিলেন বিদ্রোহ দমনের। সেই লক্ষ্যে অশোক যুদ্ধযাত্রা করলেন। সিংহাসনে বসার আগে থেকেই অশোকের নৃশংসতার এমন সুনাম ছিল যে তার যুদ্ধযাত্রার খবরটা তক্ষশিলায় পৌঁছানো মাত্রই বিদ্রোহীরা স্ব-উদ্যোগে থেমে যায়। এত সহজে অশোক বিদ্রোহ দমন করে ফেলবেন এটা কল্পনাতেও ছিল না সুসীমার। তখন তিনি বিন্দুসারকে এই বলে রাজি করান যাতে অশোককে কলিঙ্গ রাজ্যে নির্বাসনে পাঠানো হয়। সুসীমা জানতেন কলিঙ্গ রাজ্য তখনও প্রচণ্ড প্রতাপশালী, সেখানে অশোক কিছুই করতে পারবেন না হয়তো। কলিঙ্গ রাজ্যে নির্বাসনে থাকাকালীন সেখানকার রাজকুমারী কৌরভাকের সাথে প্রণয়ে জড়িয়ে পড়েন অশোক। তবে দুজনের কেউই একে অপরের পরিচয় জানতেন না। পরবর্তী সময়েও অশোকের সাথে কৌরভাকের বিয়েও হয়েছিল। এদিকে উজ্জয়িন নগরীতে বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার লোক মারফত অশোককে ডেকে নেন। এবারে উজ্জয়িন নগরীতে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে প্রেরণ করা হয় অশোককে। দুর্দান্ত এক সংঘর্ষে সেবার অশোক আহত হন। এরপর অনেক দিন সময় লেগেছিল সুস্থ হতে, আর তার চিকিৎসা করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীরা। সেই সময়ে অশোক প্রথম বৌদ্ধ ধর্মের নীতিশাস্ত্রের ব্যাপারে জানার সুযোগ পান। দেবী নামের এক মেয়ে সেখানে তার সেবা করতেন। পরবর্তীতে অশোক বিয়েও করেন তাকে। উজ্জয়িন যুদ্ধের প্রায় বছরখানেক পর বিন্দুসার ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সেই যাত্রা যে আর তার জীবন রক্ষা হবে না এটা বুঝে গিয়েছিলেন সবাই। আর তখনই বিন্দুসারের ছেলেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যায় সিংহাসনে কে বসবে তা নিয়ে। ইতিহাস বড়ই নির্মম। একের পর এক দ্বন্দ্বযুদ্ধের মধ্য দিয়ে অশোক হত্যা করেন তার ভাইদের। খ্রিস্টপূর্ব ২৬৮ সালে অশোক সম্রাট হন। রাজত্বের প্রথম ৮ বছরে মানুষের কাছে নিজেকে নৃশংসতার আদর্শ হিসেবে গড়ে তুললেন তিনি। বৌদ্ধ ধর্মের কিছু গ্রন্থ হতে জানা যায় যে
অশোক সিংহাসনে বসার জন্য তার ৯৯ জন ভাইকে হত্যা করেছিলেন। ক্ষমতা গ্রহণের প্রথম ৮ বছর তিনি একের পর এক যুদ্ধযাত্রা করেন। কোনো যুদ্ধেই তাকে কেউ হারাতে পারেনি। অশোক তার রাজ্যকে বর্ধিত করে পুরো ভারতীয় উপমহাদেশ বিজয় করে নেন। এমনকি পশ্চিমে বর্তমান ইরান ও আফগানিস্তান আর পূর্বে বাংলাদেশ ও বার্মাও চলে আসে অশোকের দখলে। অশোক সিংহাসনে আসীন হওয়ার প্রায় ৮ বছর পর ২৬১ খ্রিস্টপূর্বাব্দে আসে ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া সেই যুদ্ধ, অর্থাৎ কলিঙ্গের যুদ্ধ। এই হলো সেই কলিঙ্গ সাম্রাজ্য যা চন্দ্রগুপ্ত জয় করতে পারেননি, কিন্তু তার পৌত্র অশোক নৃশংসতার চরমে আরোহণ করে কলিঙ্গকে ঠিকই জয় করে নিয়েছিলেন। ইতিহাসই সাক্ষ্য দেয় বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস ও রক্তক্ষয়ী যুদ্ধ ছিল সেই কলিঙ্গের যুদ্ধ। কলিঙ্গ সাম্রাজ্য নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য পুরো শক্তি প্রয়োগ করেও হেরে যায় অশোকের নৃশংসতার কাছে। কলিঙ্গ জয় শেষে অশোক ঠিক করেন রাজ্যটির ক্ষয়ক্ষতি দেখতে যাবেন। যে রাজ্যে তাকে নির্বাসিত করা হয়েছিল সে রাজ্যকে যেন আর খুঁজে পেলেন না অশোক। পুরো কলিঙ্গ যেন ধুলোর সাথে মিশে গিয়েছে। ঘর বাড়ি সব পুড়ে ছারখার। পুরো ময়দান জুড়ে শুধু মৃতদেহ, লাশের কারণে পা ফেলা যাচ্ছে না। বলা হয় যে অশোক প্রথমবারের মতো যুদ্ধ পরবর্তী সময়ের ক্ষয়ক্ষতি সরাসরি নিজ চোখে দেখেছিলেন সেবার। কথিত আছে যে অশোক এই রক্তে ভেজা ভূমি দেখে আপন মনে উচ্চারণ করে ওঠেন, এ আমি কি করলাম। মৌর্য সাম্রাজ্যের ইতিহাস আজকে আমরা অন্যভাবে পড়তাম যদি না কলিঙ্গের যুদ্ধ সংগঠিত হতো। এই যুদ্ধে বিজয় প্রাপ্তির পর অশোক নিজের নৃশংসতায় নিজেই যেন ভরকে যান। এতদিন পর তার নজর পড়ে নিজের নৃশংস শাসন ব্যবস্থার প্রতি। পূর্বের কৃতকর্মগুলোর জন্য অনুতপ্ত হতে শুরু করেন তিনি। প্রায়শ্চিত্ত করার উদ্দেশ্যে তার সাম্রাজ্যে নতুন বিচার ব্যবস্থা প্রবর্তন করেন অশোক। রাতারাতি শাসন ব্যবস্থা সম্পূর্ণ উল্টে ফেললেন তিনি। অশোকের স্ত্রী দেবী ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। দেবীর কাছ থেকে অশোক বৌদ্ধ ধর্মের অনেক কিছুই জানতে পেরেছিলেন। অশোকের মন তখন বারবার বৌদ্ধ ধর্মের সহনশীলতার কথাগুলো আওড়াতে শুরু করে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অনুধাবনের পর অশোক সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বৌদ্ধ ধর্মে বিশ্বাস আনবেন, আর তিনি যতদিন বাঁচবেন তার রাজ্য পরিচালিত হবে বৌদ্ধ নীতির উপর ভিত্তি করে। কলিঙ্গ যুদ্ধের আগের ৮ বছরে অশোক যা যা অন্যায় করেছিলেন সবকিছু যেন উল্টো দিক থেকে আবার শুরু করলেন তিনি। সকল বন্দীকে মুক্তি দেওয়া হলো তার হুকুমে, তাদের সম্পত্তিও ফিরিয়ে দেওয়া হলো যথাযথ রূপে। অশোকের জীবনের এই পর্যায় নিয়ে একটি গল্প প্রচলিত রয়েছে। কতটুকু সত্য তা যাচাইয়ের উপায় নেই। অশোক যখন তার ভাইদের হত্যা করেছিলেন, কোনো এক ভাইয়ের স্ত্রী নিজের শিশু সন্তানকে কোলে নিয়ে মহল থেকে পালিয়ে গিয়েছিল। সেই শিশুটি বড় হয় রাজ্যের বৌদ্ধ সন্ন্যাসীদের আশ্রমে। ছেলেটির বয়স যখন ১৩, অশোক জানতে পারেন তার পরিচয়ের কথা। নিজের কৃতকর্মের কথা ভেবে অত্যন্ত মর্মবেদনা অনুভব করেন তিনি। দ্রুতই ছেলেটি আর তার মাকে প্রাসাদে ফিরিয়ে আনেন অশোক। কলিঙ্গ দখলের পর ভারত উপমহাদেশের প্রায় পুরোটাই অধিকারে চলে আসে অশোকের। তবে সর্বদক্ষিণের অঞ্চলে সামান্য বাকি ছিল। অশোক খুব সহজেই সেই অঞ্চলটুকু দখলে নিতে পারতেন, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন সে অঞ্চলটি দখল করবেন না। এর পিছনের কারণগুলো নিয়ে মত পার্থক্য রয়েছে। তবে মধ্য কথা হলো, চক্রবৃদ্ধি হারে যেভাবে অশোক তার রাজ্য সেবা বৃদ্ধি করেই চলেছিলেন সেটা হুট করে বন্ধ হয়ে যায়। কলিঙ্গ যুদ্ধের পরের দিনগুলোতে যেন পুরো উপমহাদেশে শান্তির বাতাস বইতে শুরু করে। নতুন রূপে রাজ্য পরিচালনার রূপরেখা তৈরি করলেন অশোক। জনহিতকর কাজে হাত দেন পুরোদমে। অনেকগুলো বৌদ্ধ মন্দির স্থাপন করা হয় গোটা রাজ্য জুড়ে। পথিকদের জন্য স্থানে স্থানে রাত যাপনের জন্য বাড়ি নির্মিত হয়, যেখানে রাতের বেলা তারা সম্পূর্ণ বিনামূল্যে অবস্থান করতে পারত। ফরমান জারি করে প্রাণী হত্যা নিষিদ্ধ করা হয়। নিরামিষভোজী আহারকে প্রলুব্ধ করা হয়। পাঠশালা আর হাসপাতালও নির্মিত হয়
পুরো রাজ্য জুড়ে। পার্শ্ববর্তী রাজ্যগুলোর সাথে শান্তি চুক্তি করেন অশোক। এমনকি উপমহাদেশের সম্পদের সুবিধাভোগের অধিকারও দেয়া হয় রাজ্যগুলোকে। ইতিহাস সাক্ষী দেয় এসব প্রতিবেশী রাজ্য দখলে নিয়ে আসা অশোকের পক্ষে অতি সহজ কাজ ছিল, তবু তিনি তা করেননি। পুরো রাজ্যে শান্তি আনয়নের জন্য ইতিহাসখ্যাত এক ফরমান জারি করেন সম্রাট অশোক। জারি করে ক্ষান্ত হননি তিনি। একই সাথে তার রাজ পরিষদের সকল কর্মকর্তাদের হুকুম দেন যেন পুরো রাজ্যের স্থানে স্থানে পাথরের স্তম্ভ নির্মাণ করে তাতে অহিংসা নীতি সম্বলিত ফরমানটি খোদাই করে দেয়া হয়। এই স্তম্ভগুলোই অশোক স্তম্ভ নামে পরিচিত। সেই সাথে অশোক এটাও বলেন খোদাই করার সময় যেন প্রতিটি অঞ্চলের আঞ্চলিক ভাষা ব্যবহার করে সহজ এবং সাবলীলভাবে উপস্থাপন করা হয়। এই ফরমান জারির সাথে সাথে অশোক ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেন। তিনি তার রাজসভাসদদের আদেশ দেন রাজ্যের সকল দরিদ্র আর বয়স্কদের বিশেষ সুবিধা প্রদানের জন্য। রাজ্যের স্থানে স্থানে নির্মিত অশোক স্তম্ভগুলো ছিল 40 থেকে 50 ফুট উঁচু। সবগুলো স্তম্ভেই অশোকের অহিংসামূলক নীতি খোদাই করা ছিল। অশোকের জারিকৃত ফরমান ছিল 14টি নীতি। এগুলো হলো: 1. কোনো জীবন্ত প্রাণীকে হত্যা করা যাবে না। ঈশ্বরের উদ্দেশ্য বলিদান নিষিদ্ধ। 2. পুরো রাজ্য জুড়ে মানুষের সাথে সাথে পশুদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। 3. প্রতি 5 বছর অন্তর সন্ন্যাসীদের একবার করে পুরো রাজ্যে ভ্রমণে বেরোতে হবে। সেই সময় তারা রাজ্যের জনসাধারণকে বৌদ্ধ ধর্মের নীতিতে দীক্ষিত করবেন। 4. সন্ন্যাসী, পুরোহিত আর নিজ পিতামাতার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে। 5. বন্দীদের সাথে মানবিক আচরণ বজায় রাখতে হবে। 6. যে কোনো খবর সকলের আগে সম্রাট অশোকের কাছে পৌঁছাতে হবে, তিনি যত ব্যস্তই থাকুন না কেন। 7. ধর্মবিশ্বাসকে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হলো। 8. প্রয়োজন হলে সন্ন্যাসী, ব্রাহ্মণ কিংবা অভাবগ্রস্তকে সাহায্যের মনোভাব রাখতে হবে। 9. ধর্মের প্রতি সহনশীলতা ও শিক্ষাগুরুর প্রতি সদাচরণকে বিয়ে কিংবা অন্য যে কোনো পালা পার্বণের চেয়ে অধিক সম্মানের বলে বিবেচিত করা হবে। 10. মানুষ যদি ধর্মের প্রতি শ্রদ্ধা না রাখে তাহলে খ্যাতি কিংবা গৌরব মূল্যহীন। 11. কাউকে দেয়া ধর্মীয় শিক্ষা হবে তার প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। 12. পূর্ণ ভক্তির সাথে কেউ যদি তার ধর্ম পালন করে এবং একই সাথে অন্যের কাছে প্রমাণ করতে চায় তার ধর্মের প্রাধান্য, সে যেন নিজ ধর্মেরই অপমান সাধন করে। 13. জোর করে কোনো কিছু জয় করার চেয়ে ধর্ম দ্বারা জয় করা উত্তম। 14. এই 14টি নীতি এখানে লিখে রাখা হলো শুধু পড়ার জন্য নয়, মানুষ যেন তা পড়ে সে অনুযায়ী জীবন ধারণ করতে পারে সেজন্য। কলিঙ্গ যুদ্ধের পর অশোক প্রতিজ্ঞা করেছিলেন যে এখন থেকে তিনি তার রাজ্যের দেখভাল করবেন একজন পিতার মতো। রাজ্যের মানুষের মনে তার প্রতি কোনো ভীতি থাকবে না। বলির নামে প্রাণী হত্যা, খেলার নামে পশু শিকারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি। বন জঙ্গল উচ্ছেদ করা বন্ধ করেন, কারণ বন্য প্রাণীদের একমাত্র বাসস্থানই ছিল জঙ্গল। শাস্তির নামে অপরাধীদের উপর আগে যে নির্যাতন চালানো হতো তাতেও নিষেধাজ্ঞা আরোপ করেন অশোক। এমনকি বয়স্ক কিংবা যারা মানবতার কাজে নিয়োজিত তাদের জন্য ক্ষমাসুলভ আইন প্রণয়ন করেন তিনি। অশোকের মৃত্যুর পর যদিও ধীরে ধীরে মৌর্য সাম্রাজ্য স্তিমিত হয়ে পড়ে, তবুও তিনি যে নীতিগুলো রচনা করেছিলেন সেগুলো খ্যাতি লাভ করে, ছড়িয়ে পড়তে শুরু করে চারিদিকে। ইতিহাস তো কত পুরনো, কত বছরের ধুলো জমে গিয়েছে, তবুও সম্রাট অশোকের প্রণীত আইনের নিদর্শন কিন্তু আজও অমলিন রয়ে গেছে ভারতের শাসন ব্যবস্থার আনাচে কানাচে। বৌদ্ধ ধর্মকে অশোক কেবল কিছু প্রচলিত আচার অনুষ্ঠান থেকে রাজ্যের প্রধান শাসন ব্যবস্থায় রূপান্তর করেছিলেন। অশোক যেমন প্রথম শাসনকর্তা হিসাবে সমগ্র ভারতীয় উপমহাদেশকে একই রাজ্যের ছায়াতলে নিয়ে এসেছিলেন, তেমনি একই সাথে তিনি ছিলেন ইতিহাসের প্রথম বৌদ্ধ শাসনকর্তা। তিনি প্রায় 40 বছরের মতো রাজ্য শাসন করেছিলেন। 24টি নীতি নিয়ে সম্রাট অশোকের তৈরি চক্র তার আমলে নির্মিত সকল স্থাপনায় পাওয়া যায়। একে বলা হয় অশোকের ধর্মচক্র।
এই চক্রটি এখনও ভারতীয় জাতীয় পতাকায় আমরা দেখতে পাই। নীতিগুলো হলো ভালোবাসা, সাহস, ধৈর্য, শান্তি, দয়া, সুমনোভাব, বিশ্বাস, ভদ্রতা, আত্মনিয়ন্ত্রণ, নিঃস্বার্থতা, আত্মত্যাগ, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সুবিচার, করুণা, উদারতা, নম্রতা, সহমর্মিতা, সহানুভূতি, ঈশ্বরীয় জ্ঞান, ঈশ্বরীয় পাণ্ডিত্য, ধর্মীয় নৈতিকতা, ঈশ্বরে ভক্তি এবং ঈশ্বরে বিশ্বাস। এছাড়া 4টি সিংহ একে অপরের পিঠ মিলিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন একটি ভাস্কর্য নির্মাণ তদারকি করেছিলেন অশোক, যা স্থাপিত হয় মৌর্য সাম্রাজ্যের রাজধানীতে। বর্তমান ভাস্কর্যটি সারনাথ জাদুঘরে রয়েছে। এই ভাস্কর্যটি হলো বর্তমান ভারতের জাতীয় প্রতীক। সবকিছুর পরেও অশোকের শাসনামলের ত্রুটি যে একেবারেই ছিল না তাও নয়। তার অধীনস্থ সব মানুষই অশোক প্রণীত সকল আইনে খুশি ছিল এমনটাও নয়। যেমন ব্রাহ্মণ সমাজ যখন দেখল তাদের প্রাচীন আচার অনুষ্ঠানগুলো বাতিল হতে চলেছে, তখন তারা এই নীতি পছন্দ করল না। যেহেতু রাজ্যে প্রাণী হত্যাকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো, তাই ব্রাহ্মণ পুরোতেরা তাদের স্রষ্টার প্রতি বলি দিতে পারছিলেন না। শিকারী আর জেলেরাও ক্ষুব্ধ ছিল, কেননা এই আইন তাদের উপরেও বর্তায়। এই উদাহরণগুলো থেকে একটি কথাই বারবার স্পষ্ট হয়ে উঠে যে শাসনকর্তা নৃশংস হন আর দয়ালু হন, সমগ্র রাজ্যের জনগণকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করা তার পক্ষে কখনোই সম্ভব নয়। সম্রাট অশোকের 4 জন স্ত্রীর উল্লেখ পাওয়া যায়। তার প্রথম রানীর নাম ছিল মহারানী দেবী, যার গর্ভে এক পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রার জন্ম হয়। তার দ্বিতীয় রানী কারুভাকি নামে পরিচিত, যার তিভাল নামে একটি পুত্র ছিল। অশোকের তৃতীয় রানী ছিলেন পদ্মাবতী। বৌদ্ধগ্রন্থ দিব্যবদন অনুসারে অশোকের চতুর্থ রানী ছিলেন তিস্যরক্ষিতা। এছাড়াও অশোকের কুণালা এবং চারুমতি নামে পুত্র ও কন্যাদেরও উল্লেখ পাওয়া যায়। তার মৃত্যুর 50 বছরের মাথায় মৌর্য সাম্রাজ্য প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে আসে। মৌর্য সাম্রাজ্য শেষ হলেও বৌদ্ধ ধর্মের খ্যাতি কিন্তু শেষ হয়ে যায়নি। সহনশীল ধর্ম হিসেবে সাধারণ মানুষ একে গ্রহণ করতে শুরু করে। উপমহাদেশের বাইরেও ছড়িয়ে পড়তে শুরু করে এই ধর্মের নীতিগুলো। ভিউয়ার্স, ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।